আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি যোগজীকরণের প্রথম পর্বে। তোমাদের সাথে আজকে ক্লাসে আছি আমি শোভন। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ থেকে। সো চলো দেখে নিই আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করব। সো যোগজীকরণের যে ম্যাথগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে আমরা টোটাল 18টি টাইপে ভাগ করেছি। সো এর মধ্যে প্রথম তিনটি টাইপ নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। সো প্রথম তিনটি টাইপে কি কি আছে? একদম প্রথমে আছে হচ্ছে এফ অফ, যদি ভিতরে আরেকটি ফাংশন থাকে যেখানে এ এক্স প্লাস বি এই ফরম্যাট একটি কম্পোজিট ফাংশন রূপে আছে। তারপর আমরা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং সবশেষে আমরা সাধারণ সূত্র প্রয়োগের মাধ্যমে যে ম্যাথগুলো করি সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা ফর্মালি এই টাইপটা শুরু করার আগে আমরা যদি একটু মনে করার চেষ্টা করি যে আমরা যখন কলেজে পড়েছিলাম আমরা জেনেছিলাম যে অন্তরীকরণকে যদি আমরা রিভার্স করি সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টিগ্রেশন পাই। যেমন আমরা জানি যে ইন্টিগ্রেশনের অপর একটি নাম হচ্ছে এন্টি ডেরিভেটিভ। যেমন আমরা খুব নর্মাল একটি এক্সাম্পলের কথা যদি চিন্তা করি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আমরা যদি কিনা হচ্ছে tan x কে ডিফারেন্সিয়েট করি আমরা হচ্ছে sec স্কয়ার এক্স পাই। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে আমরা যেহেতু বলতে চাচ্ছি যে এটা এন্টি ডেরিভেটিভ মানে হচ্ছে ইন্টিগ্রেশন, অর্থাৎ আমরা যদি কিনা sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে আমরা কি পাবো? tan x পাবো। সো এইভাবেই আমরা কিন্তু বইয়ের একদম শুরুতে যে ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু আমরা শিখেছি বা মুখস্থ করেছি। সো এই টাইপটাতে মূলত আমরা যে কাজটা করব, এখানে এফ অফ এক্স না থেকে থাকবে হচ্ছে এ এক্স প্লাস বি। অর্থাৎ এখানে হচ্ছে, যেমন আমরা যদি পরের ম্যাথটার দিকে একটু তাকাই, যেমন এখানে সেক স্কোয়ার এক্স না থেকে সাথে কি আছে? 5/2 আছে। সো এই সবগুলা ম্যাথই আমরা একটা শর্টকাট ইউজ করে মোটামুটি করে ফেলতে পারি। সো আমরা হচ্ছে প্রথমে একটু থিওরিটা বোঝার চেষ্টা করবো এবং পরবর্তীতে শর্টকাট দিয়ে আমরা পুরো ম্যাথটা একটু ডিসকাস করব। সো চলো লক্ষ্য করি কি কি আছে। তো এখানে আমরা কি লিখেছি? আমরা বলেছি যদি কিনা এমন হয় যে আমাদের একদম হুবহু ডিরেক্ট যে ফর্মুলা এফ অফ এক্স সেটা না এসে ভিতর হচ্ছে এ এক্স প্লাস বি এরকম কিছু একটা আছে, তখন আমরা যে কাজটা করব, এটা সমান জেড ধরে আমরা অঙ্কটা করব। এবং সেক্ষেত্রে আমরা যদি কিনা বোথ সাইডে ডিফারেন্সিয়েট করি আমরা এরকম প্যাটার্নের কিছু একটা পাবো। ঠিক আছে, সেটা শর্টকাট হিসেবে আমরা কি মনে রাখবো? আমরা শর্টকাট হিসেবে জাস্ট মনে রাখবো এই যে এ সহগটা আছে, এই সহগটাকে জাস্ট আমরা ভাগ করে দিলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। ব্যাপারটার সাথে চেইন রুলের একটু একটু মিল আছে। চেইন রুলে আমরা যেটা করি গুণ করি, বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা জিনিসটাকে ভাগ করব। এবং এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ক্লিয়ার ওয়ার্নিং হিসেবে তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে এ এক্স প্লাস বি এই প্যাটার্নই থাকতে হবে। ঠিক আছে, মানে এখানে এক্স এর উপর কোনো পাওয়ার থাকতে পারবে না, এক্স এর ঘাত হবে হচ্ছে 1। ঠিক আছে, তখনই কেবলমাত্র আমাদের এই শর্টকাট বা স্ট্র্যাটেজিটা কাজে লাগবে। যেমন আমি যদি কিনা পরের ম্যাথটা একটু ইন ডিটেইলে বুঝিয়ে বলি তাহলে মনে হয় তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। চলো আমরা পরের ম্যাথটা একটু দেখি। তো আমরা প্রথমে কি বললাম? আমরা অলরেডি বলেছিলাম যে আমরা ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারে কি শিখেছি? আমরা শিখেছি হচ্ছে যদি কিনা আমরা tan x কে ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে sec স্কয়ার এক্স। ঠিক আছে, দেন এখন আমরা যে কাজটা করব, যে আমরা এটা এন্টি ডেরিভেটিভ বলেছি, তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স যদি করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা হচ্ছে tan x। এবং আমরা জানি যে অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে লাস্ট একটা প্লাস সি লিখতে হয়। সো আজকের ক্লাসে এটা আমরা মনে রাখবো যে ভাইয়া লিখি বা না লিখি আমরা কিন্তু অবশ্যই সব একটা প্লাস সি দিয়ে দিব। আর মোস্টলি যেহেতু এমসিকিউ সলভ করছি অপশনে যেভাবে সাজানো সেটাই আমরা ফলো করব, বাট রিটেনের জন্য এটা মনে রাখতে হবে যে লাস্টে অবশ্যই একটা প্লাস সি লিখতে হবে। যাই হোক, যদি এবার আমরা যদি ম্যাথটার দিকে তাকাই, আমাদের ম্যাথটা যদি এমন থাকতো যে জাস্ট sec স্কয়ার এক্স ডিএক্স, তখন কিন্তু আমাদের আর কোনো ধরনের চিন্তা ভাবনা করার প্রয়োজন ছিল না, ডিরেক্ট আমি tan x লিখে দিতে পারতাম। বাট ওরা যে কাজটা করেছে এখানে কিন্তু ওরা একটা কোএফিসিয়েন্ট বা সহগ দিয়েছে, সেটা কি? ওরা এখানে লিখেছে 5/2। ঠিক আছে, এখন এই ম্যাথটা আমি কিভাবে অ্যাপ্রোচ করব? সো এই ম্যাথটা যদি অ্যাপ্রোচ করার কথা ভাবি, প্রথমত আমি একটু বড় নিয়মটা চিন্তা করি। বড় নিয়মে কি বলেছি? এ এক্স প্লাস বি সমান জেড ধরতে হবে। তাহলে আমি যদি সেভাবে চিন্তা করি, এই পাশে আমি চিন্তা করলাম যে এখানে 5x/2 এটা সমান আমি চিন্তা করলাম হচ্ছে জেড। ঠিক আছে, এখন আমি যদি বোথ সাইড কে ডেরিভেটিভ নেই তাহলে কি আসবে দেখো, এই পাশে আসবে হচ্ছে 5/2। ঠিক আছে, আর এক্স এর পরিবর্তে আমরা লিখবো ডিএক্স, আর এখানে যেহেতু জেড ছিল এটাকে লিখবো হচ্ছে আমরা ডিজেড। ঠিক আছে, সো এবার তাহলে আমি ডিএক্স সমান কি লিখতে পারি লক্ষ্য করে দেখো, তাহলে এখানে ডিএক্স সমান আসবে 1/5/2 ডিজেড। লক্ষ্য করে দেখো এটা কিন্তু যে আমাদের ওই প্যাটার্নটার সাথে মিলছে, যে ডিএক্স সমান কি হচ্ছে ডিজেড বাই এ, অর্থাৎ ওই যে এক্স এর সহগ যেটা ছিল সেটা কিন্তু এখন নিচে চলে আসছে। তাহলে এবার আমি যদি মানগুলো বসাই, তাহলে এখানে মান বসালে কি আসবে? ইন্টিগ্রেশন অফ, এখানে হচ্ছে sec স্কয়ার 5x/2 না লিখে আমি কি লিখবো? এই জায়গায় লিখবো জেড। আর ডিএক্স এর পরিবর্তে কি লিখবো? ডিএক্স এর পরিবর্তে লিখবো 1/5/2 ডিজেড। ঠিক আছে, বা আমি যদি এটাকে আমরা যে কনস্ট্যান্ট টার্মটা আছে আমরা জানি এটাকে চাইলে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যায়। তো আমরা যদি এটার বাইরে নিয়ে আসি তাহলে কি হবে? এখানে 1/5/2। ঠিক আছে, আর এই পাশে এইখানে থাকবে কি? sec স্কয়ার
জেড আর এখানে হচ্ছে ডিজেড। তাহলে আমরা যদি এবার এটাকে ইন্টিগ্রেট করি, এবার এখন কিন্তু দেখো পুরো জিনিসটা এই ফর্মুলাটার মতো হয়ে যাচ্ছে। তাহলে আমি একেবারে যে জিনিসটা লিখতে পারছি সেটা হচ্ছে 1, এখানে 5/2, আর এখানে আমরা লিখবো হচ্ছে tan z প্লাস সি। এবার আমি যদি প্রত্যেকটার মান বসিয়ে দিই তাহলে দেখো কি আসে। এটা যেহেতু 1/5/2 আছে, এটাকে উল্টে আমরা কি লিখতে পারি, একেবারে লিখতে পারি হচ্ছে 2/5। আর এখানে tan, আমরা হচ্ছে z এর মানটা বসিয়ে দিই। z এর মানটা এখানে কত ছিল, 5x ডিভাইডেড বাই 2 প্লাস সি। তাহলে আমরা যদি অপশন গুলোর সাথে চেক করি তাহলে আমাদের অপশন হচ্ছে এখানে সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আমাদের আইডিয়াটা। বাট এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে তুমি যখন এমসিকিউ এর জন্য করবা, তোমার কিন্তু এত আর ইন ডিটেইলসে চিন্তা করার দরকার নেই। তুমি কি চিন্তা করবা, আমরা আগের এই স্লাইডে বা শর্টকাটে আমরা কি বলতে চাচ্ছি, তুমি নর্মালি এই পুরা ax প্লাস বি কে একটা ফাংশন চিন্তা করবা, চিন্তা করে ওটাকে নর্মালি ইন্টিগ্রেট করবা, করার পরে তুমি জাস্ট সহগ দিয়ে ভাগ দিয়ে দিবা। কি বোঝাতে চাইলাম, চলো আমরা সেম ম্যাথটা আরেকবার করি। আমি যদি এই ম্যাথটা আবার করতে চাই, এখানে sec স্কয়ার, এই পুরাটাকে আমি মনে মনে চিন্তা করব এটা এক্স। ঠিক আছে, তাহলে আমি যদি মনে মনে চিন্তা করি তাহলে দেখো এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে, এটা আসবে tan 5/2x। দেন অ্যাডিশনালি কি করতে হবে, জাস্ট সহগ দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে এখানে ডিভাইডেড বাই হচ্ছে 5/2 প্লাস সি। পুরো জিনিসটাকে যদি আমি সিম্পলিফাই করি এটা আসবে 2/5 tan 5/2x প্লাস সি। তাহলে আমাদের কিন্তু একই অ্যান্সার পাচ্ছি। তো আমরা ব্যাক টু ব্যাক আরো কয়েকটা ম্যাথ একই প্যাটার্নে করি, এবার আর কোনোটাই অত আমি এক্সপ্লেইন করবো না, আমি জাস্ট ডাইরেক্ট শর্টকাট ইউজ করে ফেলবো। যেমন আমরা পরের ম্যাথে যাই, যেমন পরের ম্যাথের ক্ষেত্রে আমরা কি জানি যে আমরা ই টু দি পাওয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি এটার মান কত আসবে, ই টু দি পাওয়ার এক্স আসবে। তাহলে এবার আমরা যদি আবার মূল ফর্মুলা ব্যবহার করার চেষ্টা করি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা সমান কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। বাট এবার আমরা যে ম্যাথটা আছে ম্যাথটার দিকে লক্ষ্য করি, ওরা আমাকে যদি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স দিত, আমি একেবারে কিন্তু অ্যান্সারটা বলে দিতে পারতাম, যেটার অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। বাট ওরা কি করেছে, ওরা এইরকম দিয়েছে রুট ওভার ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে চাইলে আমি কি করতে পারি, আমরা সবাই জানি যে রুট ওভার মানে কি, রুট ওভার মানে হচ্ছে কিছু একটা টু দি পাওয়ার হাফ, তাই না? তাহলে যেহেতু এটা টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে আমি এভাবে হাফ লিখতে পারি, বা আমরা একটু স্মার্টনেস দেখানোর জন্য যেটা করতে পারি, একবারে লিখতে পারি। একটু ভেঙে ভেঙে করার মতো সময় আমাদের সময় আসলে অ্যাডমিশনের সময় থাকবে না। তাহলে আমরা যেটা করবো, এখানে এক্স ডিভাইডেড বাই 2, এখানে ডিএক্স লিখবো। তাহলে আবার আগের মতো চিন্তা করো, পুরা জিনিসটা ই টু দি পাওয়ার কিছু একটা। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার কিছু একটাকে আমি ইন্টিগ্রেট করলে কি পাই, ই টু দি পাওয়ার কিছু একটাই পাই। অলরাইট, দেন এখানে দিব প্লাস সি, আর অ্যাডিশনালি কি করব, ওই কিছু একটার যে সহগ সেটা দ্বারা ভাগ করব। যেমন এটা সহগ কত, এটা সহগ হচ্ছে এক্স এর সহগ কত, হাফ। হাফ দিয়ে ভাগ করলে কি হবে, হাফ দিয়ে ভাগ করলে এখানে 2 গুণ করতে হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 2 ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস সি। তাহলে অ্যান্সার অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই, একদম সেম স্ট্র্যাটেজি দিয়ে ধরে আমরা জাস্ট আগাতে থাকবো। যেমন আমরা যদি পরের স্ট্র্যাটেজির কথা বলি, আমরা যদি এবার ইন্টিগ্রেশনের ডিরেক্ট ফর্মুলা চলে যাই, আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স ডিএক্স, এটা সমান হচ্ছে 2 রুট ওভার এক্স প্লাস সি। আমরা এই ফর্মুলাগুলো আশা করি জানি। তো এখন আমার ম্যাথটার দিকে লক্ষ্য করি, যে ম্যাথে কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার কিছু একটা, আর এখানে হচ্ছে ডিএক্স। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, এটাকে ইন্টিগ্রেট করলে হবে 2 রুট ওভার কিছু একটা। ঠিক আছে, যেমন এখানে রুটের ভিতর কি আছে, 1 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এখানে 1 মাইনাস এক্স প্লাস সি, আর অ্যাডিশনালি যেটা করতে হবে, এক্স এর সহগ দিয়ে ভাগ দিতে হবে। এখানে এক্স এর সহগ কত, -1, সো -1 দিয়ে যদি ভাগ দিই, এখানে একটা কি আসবে, জাস্ট মাইনাস চলে আসবে। তার মানে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। তো আশা করি তোমরা স্ট্র্যাটেজিটা বুঝতে পারছো। ঠিক আছে, তো সিমিলার ভাবে আমরা আরো ম্যাথ করি। যেমন এখানে কি আছে, 2x প্লাস 3। আমরা জানি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এটার ক্ষেত্রে ফর্মুলা কি আসে, এটা আসে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, নিচে আসে এন প্লাস 1 প্লাস সি। তাহলে এখন দেখো এখানে কি, আমরা যদি অঙ্কটার দিকে লক্ষ্য করি, এখানে আছে হচ্ছে টোয়াইস এক্স প্লাস 3। ঠিক আছে, আমি একটা কাজ করি, এখানে রুট ওভার আছে, আমরা আগের ম্যাথসের আইডিয়া ব্যবহার করে এখানে টু দি পাওয়ার হাফ লিখলাম। ঠিক আছে, দেন এখানে আছে কি ডিএক্স। তাহলে এবার আমি যদি কিনা ওই ফর্মুলাটা চিন্তা করি, ওই ফর্মুলাটা ইউজ করতে পারতাম যদি ভিতরে কি থাকতো, এক্স থাকতো। বাট আমরা কিন্তু এটা চিন্তা করে নিব যে কিছু একটা টু দি পাওয়ার এন। তাহলে আমরা ওই ফর্মুলা যদি ইউজ করি, যা আছে তাই থাকবে, টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস 1। ঠিক আছে, অ্যাডিশনালি এখানে কি করব, অ্যাডিশনালি করতে হবে ওই এক্স এর সহগ দ্বারা ভাগ করব। ভাগ করলে এখানে কত দিয়ে, 2 দিয়ে ভাগ করব। দেন এটাকে জাস্ট এখন আমরা ক্যালকুলেট করি। উপরে আসবে হচ্ছে টোয়াইস এক্স প্লাস 3, এখানে আসবে হচ্ছে 3/2, এখানে হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে 3/2,
আর এর সাথে হচ্ছে 2 গুণ ছিল, তাহলে এখানে 2 2 কাটা, তাহলে ইভেনচুয়ালি আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। আর লাস্টে অবশ্যই আমরা একটা প্লাস সি দিয়ে দিব, সো আমরা এখান থেকেও চাইলে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে যদি ক্যালকুলেট করি, এখানে আসবে হচ্ছে 1/3, এখানে আসবে টুয়াইস এক্স প্লাস 3 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। অলরাইট, এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। একই কথা, এটা অলরেডি আমরা একবার পড়ে ফেলেছি যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি থাকে, এটা হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব, এটা একদম ডাইরেক্ট আমরা করে ফেলি, এটা এক্সপ্লেইন করারও প্রয়োজন হবে না, যে ই টু দি পাওয়ার যা আছে তাই থাকবে, সাথে হবে প্লাস সি, আর আমি কি করব, এক্স এর সহগ দিয়ে ভাগ করব, তাহলে এখানে জাস্ট 2 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে অপশন এ। ঠিক আছে, নেক্সট ম্যাথে চলে যাই। সো এখন আমরা পরের টাইপের ম্যাথ দেখব। সো বেসিক্যালি এই পরের যে টাইপটা, এটার একটা সাব কেস বলতে পারো, টাইপ 1। সো এটাতে আমরা যেটা করেছি, আমরা আগেরটা তো আমরা জেড ধরে অঙ্কটা করেছি, বাট আমরা দেখেছি যে না, এটার একটা যদি স্পেসিফিক প্যাটার্ন থাকে, আমরা এটাকে একটা এমসিকিউ হ্যাকস বা শর্টকাট হিসেবে ইউজ করতে পারি, যে কয়েক সেকেন্ডের মধ্যে আসলে আমাদের ম্যাথগুলো হয়ে যাচ্ছে। তো এখন এটার আমরা আরেকটু ইলাবোরেটেড একটা পার্ট দেখবো, প্রতিস্থাপন পদ্ধতি। এখানেও আমরা জেড ধরে করব, বাট এই ক্ষেত্রে হয়তো আমাদের যে শর্টকাট আগের টাইপে যেটা ছিল সেটা অ্যাপ্লিকেবল হবে না। যেমন আমরা যদি কিছু ম্যাথসের দিকে তাকাই, প্রথম ম্যাথসটা, মানে এই ম্যাথগুলার মূল ব্যাপারটাই হচ্ছে ডিরেক্ট আমি কোনো ফর্মুলা ইউজ করতে পারছি না। এখন আমি যদি কোনো একটা জিনিসকে জেড ধরে নিতে পারি এবং সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমার ম্যাথটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা আসলে প্র্যাকটিস করতে করতে তুমি অভ্যস্ত হবে যে আসলে কোন জিনিসটাকে সাবস্টিটিউট করতে হবে। যেমন আমি যদি এই ম্যাথের দিকে লক্ষ্য করি, এটা কি করতে হবে, কিভাবে করতে হবে, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। সো এখন আমি একটু চিন্তা করে দেখি, এই যে এটার পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার 10, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 10 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 10 এক্স টু দি পাওয়ার 9 হয়, যা কিনা তার সাথে আছে। তার মানে কোন একটা জিনিসের ডেরিভেটিভ যদি গুণ আকারে থাকে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই উপরের যে পাওয়ারটা আছে এটা সমান যদি আমি জেড ধরে নেই, তাহলে নিমিশেই আমার ম্যাথটা হয়ে যাবে। কি বুঝাতে চাচ্ছি চল একটু এক্সপ্লেইন করেই। এখানে মনে করো এক্স টু দি পাওয়ার 9 আছে, এখানে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 10, দেন এখানে ডিএক্স। দেন আমি যে কাজটা করব, এখানে হচ্ছে আমি এক্স টু দি পাওয়ার 10 সমান জেড ধরি। দেন আমি যদি এখানে ডিফারেন্সিয়েট করি, এক্স টু দি পাওয়ার 10 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 10 এক্স টু দি পাওয়ার 9, এখানে থাকবে ডিএক্স, আর এই পাশে অনলি ডিজেড। এবার তুমি লক্ষ্য করে দেখো, এই যে এক্স টু দি পাওয়ার 9 আছে আর যে ডিএক্স আছে, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, ডিজেড লিখতে পারো, বাট এখানে একটা 10 বেশি আছে, তাই না? তাহলে আমি কি করব, আমি হচ্ছে প্রথমে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে একটা 1/10 কমন নেই, আর এখানে 10 এক্স টু দি পাওয়ার 9 ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 10 ডিএক্স, এইভাবে আমি জিনিসটা লিখি। ঠিক আছে, দেন আমি যে কাজটা করব, এখন যদি কিনা আমি এবার এটাকে 1/10 কনস্ট্যান্ট ওর মতো থাকুক, আর এই জায়গাটাতে এই 10 এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স, এই পুরাটার পরিবর্তে আমি লিখবো হচ্ছে ডিজেড, আর এই ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 10, এটার পরিবর্তে আমি লিখবো ই টু দি পাওয়ার জেড। দেখো যে ম্যাথটা কিনা প্রথমে আমি বলছিলাম যে আমি হয়তো পারছি না, এটাকে জাস্ট একটা নর্মাল সাবস্টিটিউশন করলেই কিন্তু পুরো ম্যাথটা খুব ইজিলি মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি এবার এটাকে সিম্পলিফাই করি, 1/10 ওর মতো থাকুক, ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেট করলে কি হয় আমরা জানি, ই টু দি পাওয়ার জেডই থাকে, দেন এখানে প্লাস সি, দেন তুমি জাস্ট জেড এর মানটা বসিয়ে দাও, এখানে 1/10, এখানে হবে ই টু দি পাওয়ার জেড এর জায়গায় আমরা মান কত ধরেছিলাম, আমরা ধরেছিলাম এক্স টু দি পাওয়ার 10, এখানে হচ্ছে প্লাস সি, তাহলে 1/10 ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 10, তার মানে আমাদের আনসার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, তাহলে আমরা যদি এবার নেক্সট ম্যাথে চলে যাই, যে tan এর কোন একটা ম্যাথ আছে, যেমন এখানে দেখো tan একটা ফাংশন, এর ভিতরে কিছু একটা আছে, এটাও আমি করতে পারছি না, বাট এই ভিতরে যে আছে sin ইনভার্স x, ওকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, √1 - x², সেটা কিন্তু আবার কি গুণ আকারে আছে, তাই না? তাহলে হচ্ছে যে মানে 1/√1 - x², তাহলে এই ক্ষেত্রে আই গেস আমরা বুঝতে পারছি যে কোন জিনিসটাকে সাবস্টিটিউট করতে হবে। যেমন এখানে আমরা লিখবো tan অফ sin ইনভার্স অফ x, এখানে হচ্ছে √1 - x² dx। তাহলে হচ্ছে আমি যদি কিনা এটাকে এখন z সমান আমি ধরি যে সাইন ইনভার্স এক্স, ডিফারেন্সিয়েট যদি করি এই পাশে কি থাকবে ডিজেড, সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1/√1 - x², আর এখানে আমি দিব ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার আমি জাস্ট সাবস্টিটিউশন গুলো করে ফেলি। যেমন আমি প্রথমে ইন্টিগ্রেশন রাখবো, tan দিব, ঠিক আছে, tan দেওয়ার পরে সাইন ইনভার্সের জায়গায় কি লিখবো, আমি শুধু z লিখবো, আর 1/x², x² dx, এটার পরিবর্তে কি লিখবো, dz লিখবো। একটু আগে আমরা শিখেছি যে tan কে যদি কিনা হচ্ছে, আচ্ছা tan এর যে ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে যে তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে ln sec x প্লাস c। আমি একটু লিখে দিই তোমাদেরকে, এটা তোমরা মুখস্থ রাখতে পারো, যে ইন্টিগ্রেশন অফ
tan x dx সমান হচ্ছে ln মডুলাস অফ sec x আর এখানে হচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে এবার আমি যদি কিনা জাস্ট মান বসাই, তাহলে এখানে tan z এর ইন্টিগ্রেশন ওরা চেয়েছে, তাহলে এখানে আমি জাস্ট কি লিখবো ln sec, এখানে লিখবো z, এখানে মডুলাস দেওয়াটা, দেন এখানে লিখবো প্লাস সি। এবার আমি জাস্ট z এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ln এখানে হবে sec, z এর ভ্যালু আমরা কত ধরেছিলাম, এখানে আমরা ধরেছিলাম সাইন ইনভার্স, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমি এখানে লিখে দিই হচ্ছে সাইন ইনভার্স x প্লাস সি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। অলরাইট, আচ্ছা, তো চলো এবার আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথেও সিমিলার ব্যাপার। এখানে দেখো যে কস স্কোয়ার কিছু একটা আছে, এর ভিতরে কি জানি আছে, এই ম্যাথটা অনেকবার এসেছে। সো এইটাকে তুমি ডিফারেন্সিয়েট করলে যদি উপরের জিনিসটা পাও, তাহলে কিন্তু আমরা সেম স্ট্র্যাটেজিতে যেতে পারি। যেমন আমাদের সেম স্ট্র্যাটেজিটা কিরকম, আমরা যদি কিনা একটু ম্যাথটা ডিটেইলে করি, দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স, নিচে হচ্ছে কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, দেন এখানে হচ্ছে ডিএক্স। সো এটা দেখে তোমার হয়তো মনে হতে পারে যে এখানে দেখো এফ এক্স প্লাস সি আছে, আমাকে জাস্ট এফ এক্স এর মান বের করতে বলছে। তো এখন তুমি যেটা সর্বপ্রথম করবা, কস স্কোয়ারের তো তুমি আসলে ইন্টিগ্রেশন পারো না, কিন্তু কজ স্কোয়ারের উল্টাটা কি হচ্ছে সেক স্কোয়ার, সেটা কিন্তু তুমি ডিরেক্ট ইন্টিগ্রেশন পারো, ট্যান এক্স আসে, ঠিক আছে। তাহলে তুমি এটাকে আগে একটু ঠিকঠাক মতো লিখে নাও, ইন্টিগ্রেশন অফ এখানে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স, আর এখানে তুমি কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এর পরিবর্তে তুমি কি লিখতে পারো সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এই জিনিসটা লিখলা, লাস্টে ডিএক্স। এবার তুমি সাবস্টিটিউশনটা শুরু করো। যেমন এই সেক স্কোয়ারের ভিতরে যে জিনিসটা আছে, এটা সমান তুমি জেড ধরে নাও, জেড সমান এক্স ই টু দি পাওয়ার এক্স, এই পাশে কি আসবে ডিএক্স আসবে। আর এখানে কিন্তু ইউভির ফর্মুলা, ঠিক আছে। তো আমি যদি ইউভির ফর্মুলা বসাই, প্রথমে এক্স কে রাখি, ই টু দি পাওয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি, যা আছে তাই থাকবে, দেন প্লাস ই টু দি পাওয়ার এক্স কে রাখি, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1, ঠিক আছে। আর এই পুরো জিনিসটার সাথে একটা কি থাকবে ডিএক্স। অলরাইট, তাহলে এবার আমি যদি কিনা ভ্যালুগুলা বসাই, লক্ষ্য করে দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স, মানে এখানে আমি একটা লাইন যদি এক্সট্রা লিখি বুঝার জন্য, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি আসে 1 প্লাস এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ডিএক্স, এই পুরোটার পরিবর্তে আমি কি লিখতে পারি, পুরোটার পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে ডিজেড। আর এই সেক স্কোয়ার ভিতরে যেটা আছে, এটার পরিবর্তে কি লিখতে পারি জেড, তাহলে এখানে লিখবো হচ্ছে সেক স্কোয়ার জেড। তাহলে এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে আমরা জানি এটা হবে tan z প্লাস সি। তাহলে এখানে আমরা পাবো tan z এর মান কত, z এর মান হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। সো ওরা মূলত জাস্ট এফ এক্স এর মানটা চেয়েছিল, তো সিটা আলাদা করে আর মেনশন করার প্রয়োজন নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। চলো নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথটা আসলে সিমিলার ক্যাটাগরির ম্যাথ। সো নেক্সট ম্যাথে কি বলেছে, নেক্সট ম্যাথে হচ্ছে আমাদের ই এর সাথে পাওয়ারের মধ্যে কিছু একটা আছে। তো চলো আবার আমরা হচ্ছে সেম স্টাইলে যাই। তাহলে এখানে কি আসবে ই টু দি পাওয়ার এম tan ইনভার্স এক্স, এখানে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আসবে ডিএক্স। সো এই ম্যাথটা যদি করার আমি চেষ্টা করি, তাহলে লক্ষ্য করে দেখো ই এর যে পাওয়ারটা আছে, এটা সমান তুমি জেড চিন্তা করো, তাহলে জেড ইকুয়ালস এই পাশে আসে হচ্ছে এম tan ইনভার্স এক্স। তাহলে এটাকে তুমি সিম্পলিফাই করো, এই পাশে আসবে হচ্ছে ডিজেড। এখানে যদি কিনা তুমি ডিফারেন্সিয়েট করো, এম তো কনস্ট্যান্ট ওর মতো থাকবে, tan ইনভার্স মানে কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এই পাশে একটা থাকবে কি ডিএক্স। তার মানে তুমি যদি প্রশ্নের দিকে তাকাও, তুমি দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, ডিএক্স আছে, শুধু উপরে একটা এম এর একটু অভাব আছে, সো উপরে এমটা আমরা দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথমে এই ইন্টিগ্রেশন, উপরে এখানে ই টু দি পাওয়ার এম tan ইনভার্স হচ্ছে এক্স ওর মতো থাকুক, নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার ওর মতো থাকুক, আর এখানে হচ্ছে এই যে ডিএক্স, এটার উপরে একটা কি দিব আমি ব্যালেন্স করার জন্য, এখানে একটা এম দিব। আর যেহেতু এখানে একটা এম দিয়েছি, এটাকে আমি এখানে একটা 1 বাই এম দিয়েও মাল্টিপ্লাই করে দিব, তাহলে একই জিনিস থাকে। তাহলে এরপর আমার ফার্দার কাজ কি, এখানে 1 বাই এম ওর মতো থাকুক, দেন এখানে এম, এটা আর এটা, এই পুরাটার পরিবর্তে আমি কি লিখতে পারি ডিজেড, আর ই টু দি পাওয়ার এম tan ইনভার্স এক্স এর পরিবর্তে কি লিখতে পারি ই টু দি পাওয়ার জেড। দেখো একটা নর্মাল সাবস্টিটিউশন আমাদের ম্যাথটাকে কত ইজি বানিয়ে ফেললো, ঠিক আছে। তাহলে এবার আমি যদি ফার্দার যাই, এখানে 1 বাই এম আসবে, ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেট করলে আমরা জানি ই টু দি পাওয়ার জেডই থাকে, তাহলে ই টু দি পাওয়ার জেড প্লাস সি। দেন আমি যদি ভ্যালু বসাই 1 বাই এম, ই টু দি পাওয়ার জেড এর মান কত ছিল এম tan ইনভার্স এক্স, তাহলে এখানে প্লাস সি। তাহলে এখানে 1 বাই এম ই টু দি পাওয়ার এম tan ইনভার্স এক্স, তাহলে আমাদের অপশন হচ্ছে বি। অপশন এখানে প্লাস সি দেওয়া নেই, বাট সমস্যা নেই, ঠিক আছে, একই কথা। তাহলে এরপর হচ্ছে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে আমরা যে কাজটা করব, দেখো এখানেও দেখো এখানে 1 ডিভাইডেড বাই কিছু একটা আছে, উপরে কি আছে 3x স্কোয়ার। তাহলে এই ম্যাথটা একটু ট্রিকি, এটা যদি কিনে তুমি প্র্যাকটিসের মধ্যে থাকো তুমি খুব ইজিলি পারবা। চলো দেখি।
সো উপরে 3x², এখানে হচ্ছে 1 + x⁶, ঠিক আছে, আর এখানে হচ্ছে dx। তাহলে এই ক্ষেত্রে সাবস্টিটিউশনটা খুবই ট্রিকি। তোমাকে যেটা করতে হবে, z সমান ধরতে হবে হচ্ছে x³। কথা হচ্ছে যে কেন ভাইয়া, কারণ তুমি যদি x³ ধরো, এটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাবা, 3x², যা উপরে আছে, আর এই x³ এখানে x⁶ আছে, তার মানে তুমি এটাকে z ধরলে এখানে কি লিখতে পারবা, z²। তাহলে কিন্তু আমাদের ফর্মুলায় পড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি এবার ফার্দার ক্যালকুলেশনে যাই, দেখো কি করব। প্রথমে হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে এই পাশে থাকবে dz, আর x³ কে ডিফারেন্সিয়েট করলে হবে 3x², এখানে লিখবো dx। ওকে, তাহলে এবার আমি যদি এটাতে ক্যালকুলেট করি, তাহলে এই 3x² dx, এই পুরা জিনিসটার পরিবর্তে আমি কি লিখবো, পুরা জিনিসটার পরিবর্তে আমি লিখবো হচ্ছে জাস্ট একটা dz। তাহলে এখানে আসবে 1/1 + z², আর এখানে হচ্ছে dz। আর আমরা আশা করি জানি যে tan কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে এই রেজাল্টটা আসে। তাহলে এই রেজাল্টটাকে আমি একটু পাশে লিখে দেই। আমরা সবাই জানি যে যদি আমরা tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করি, এটা হচ্ছে 1/1 + x²। তাহলে এবার আমি যদি 1/1 + x² কে ইন্টিগ্রেট করি, তাহলে এটা কি আসবে, tan ইনভার্স x + c। ওকে, তাহলে এবার আমি সিমিলার লজিকে যাই। তাহলে এই পাশে আমি কি পাবো, এখানে পাবো হচ্ছে tan ইনভার্স z + c। z এর মানটা বসাই দেই, তাহলে tan ইনভার্স z এর মান কত, x³ + c। ঠিক আছে, তাহলে এখানে ওরা শুধুমাত্র এই ম্যাথটাতেও শুধুমাত্র fx জানতে চেয়েছিল। তাহলে আমি জাস্ট যদি এই ভ্যালুটা বসাই, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি tan ইনভার্স x³। ঠিক আছে, তাহলে এইভাবে একটা সাবস্টিটিউশন কিন্তু তোমার ম্যাথকে অনেক ইজি করে ফেলতে পারে। সো আসলে ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। প্র্যাকটিস করতে করতে তুমি মোটামুটি বুঝে যাবা যে কখন কোন জিনিসটাকে সাবস্টিটিউট করতে হবে। সো আজকের ক্লাসের মধ্যে সবচেয়ে সহজ যে টাইপটা, সেটা আমরা আলোচনা করবো, যদি এটাও গুরুত্বপূর্ণ। এখানে মূলত দেখা যায় যে তেমন কোনো সাবস্টিটিউশন বা কঠিন কিছু লাগে না। নর্মাল তুমি যদি কিনা জাস্ট ম্যাথমেটিক্স পারো, তুমি নর্মাল যদি ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলাগুলো পারো, তাহলে কিন্তু হয়ে যায় আর কি। ঠিক আছে, যেমন আমি দেখি, আমরা ম্যাথগুলোর দিকে তাকাই, যেমন প্রথম ম্যাথ, এটা অলরেডি আমরা ফর্মুলা হিসেবে ইউজ করে ফেলছি, তাও আমি তোমাদের একটু ব্যাখ্যা করিয়ে বুঝাই। যেমন এটা অলরেডি আমার মুখস্থ, যেটার আনসার হচ্ছে ডি, তোমরা এটা মুখস্থ করে ফেলবা। আর যাদের এখনো মুখস্থ না, তাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি। যেমন আমরা কি শিখেছি, আমরা শিখেছি হচ্ছে ইন্টিগ্রেশন অফ x⁴n dx, এটা সমান কত, x⁴n + 1 ডিভাইডেড বাই n + 1 + c। ঠিক আছে, তাহলে এবার আমি যদি এখানে সেম লজিক এটা করি, প্রথম কথা 1/√x dx আছে। তো এটা আমরা অলরেডি শিখেছি 1/√x। √x মানে কি, x⁻²। আর যেহেতু এটা নিচে আছে, তাহলে এটাকে আমি চেঞ্জ করে কি লিখতে পারি, x⁻²। ঠিক আছে, দেন আমি এটাকে কি করব, এটাকে হচ্ছে আমি যদি ইন্টিগ্রেট করি, x⁻², এখানে +1, নিচে -½ +1, এখানে হচ্ছে dx। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে উপরে কি আসবে, উপরে আসবে x⁻², নিচে কি আসবে, নিচেও আসবে হাফ। ঠিক আছে, কারণ 1 থেকে -½ বাদ দিলে তো হাফই থাকে। দেন এটাকে যদি ক্যালকুলেট করি, 2টা উপরে চলে আসবে, আর এটা হবে √x + c। অলরাইট, তাহলে এটা আমরা মুখস্থ রাখবো, এবং অলরেডি এটা কিন্তু মুখস্থ আমরা ইউজও করেছি আজকের ক্লাসে। ফাইন, এবার হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে যাই। এইটা দেখে তোমার হয়তো মনে হতে পারে যে মনে ত্রিকোণমিতির খুব কঠিন কোন একটা ম্যাথ, বাট না, সেম ম্যাথটা তোমার ডিফারেন্সিয়েশনও দেখার কথা ডিউতে আসছে। এটা খুবই ইজি ম্যাথ, আমার এটা মুখস্থ অ্যান্সার কাইন্ড অফ। এটার অ্যান্সার, এই পুরো জিনিসটাকে ক্যালকুলেট করলে 1 আসে, আর 1 কে ইন্টিগ্রেট করলে হচ্ছে জাস্ট x আসে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে c। সো ভাই, এটা আপনি কিভাবে করলেন, সমস্যা নেই, আমি করে দিচ্ছি। সো দেখো আমরা কি করব, প্রথম কথা, এটার উপরে কি আছে, এটার উপরে আছে হচ্ছে sin x, আর এখানে হচ্ছে cos x। ঠিক আছে, এখন নিচে কি আছে, 1 + sin × x। এখানে জাস্ট নর্মাল ত্রিকোণমিতি পারলেই হয়ে যাবে। যেমন ত্রিকোণমিতি থেকে আমরা কি জানি, sin × x এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 2 sin x cos x। আর 1 এর পরিবর্তে কি লিখতে পারবো, sin² x + cos² x। এটা লিখতে পারলে আমাদের লাভ কি, দেখো উপরে আসবে কি, উপরে আসবে হচ্ছে sin x, এখানে আসবে হচ্ছে cos x, এখানে লিখবো √sin²x, 1 এর পরিবর্তে sin²x, আর এখানে লিখবো হচ্ছে cos²x। আর এখানে হচ্ছে sin 2x এর জায়গায় কি লিখবো, 2 sin x cos x। ঠিক আছে, তাহলে এবার লক্ষ্য করে দেখো, এটা যদি আমি ফর্মুলায় বসাই, তাহলে উপরে কি sin x + cos x। ঠিক আছে, আর নিচে কি থাকবে, এখানে এটাকে আমরা a + b² ফর্মুলায় লিখে ফেলতে পারি। তাহলে এটা কি হচ্ছে, sin x + cos x² dx। আই গেস বুঝতেই পারছো, যেখানে স্কোয়ার আর রুট কাটা হয়ে যাবে, উপরে আর নিচে সেম সেম টার্ম, সেটাও কাটা হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 dx, 1 কে ইন্টিগ্রেট করলে কি হয়, অনলি x হয়। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ। তো চলো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি আছে, a⁴x dx আছে। তো এটাও আমরা একটু ডিফারেন্সিয়েশন মনে করার চেষ্টা করি। আমরা ডিফারেন্সিয়েশনে কি শিখেছি, যে আমরা যদি কিনা a⁴x কে ডিফারেন্সিয়েট করি, আমরা পাই a⁴x ln a। ঠিক আছে, এরকম কিছু একটা পাই। তাহলে এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে a⁴x
ln a এটা সমান কি পাবো, a টু দি পাওয়ার x পাবো, মানে রিভার্স, এটাকে ডিফারেন্সিয়েট করে ওইটা পাচ্ছি, তাহলে ওইটাকে ইন্টিগ্রেট করে কি পাবো, এটাকে ইন্টিগ্রেট করে এই জিনিসটা পাবো। ঠিক আছে, তাহলে এবার তুমি লক্ষ্য করে দেখো, এবার আমি যদি কিনা যেহেতু ln a এটা কিন্তু জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটাকে আমি ওই পাশে কিন্তু পাঠিয়ে দিতে পারি। তার মানে এখানে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x সমান কি আসবে, a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a প্লাস c। অলরাইট, তাহলে দেখো আমাদের কিন্তু ম্যাথসটা হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের a টু দি পাওয়ার x বাই ln a প্লাস c। আচ্ছা, আর কোন কোন জায়গায় ln a এটার পরিবর্তে log a ও লেখা হয়, দুইটার একই মিনিং বহন করে। ln লেখা থাকলে ভালো, তোমার বুঝতে সুবিধা হবে, বাট মাঝে মধ্যে ই বেসটাকে কিছু কিছু জায়গায় টাইপের ক্ষেত্রে log a ও লেখে, সো সেটাও কনসিডার করতে পারো, সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। আচ্ছা না, দেখো ওরা একটু চালাকি করেছে, ঠিক আছে, যাতে আমি ভুল করি, সেটা হচ্ছে যে ওরা অপশন সি আর অপশন ডি দেখো দেখতে কিন্তু হুবহু সেম, জাস্ট পার্থক্য কি একটা প্লাস সি এর। তো তোমরা তো বুঝতেই পারছো ভাই, ওইখানে প্লাস সি লিখেছি, তাহলে অ্যান্সার কোনটা হবে এটা তো সবাই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে আই গেস। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা মাথায় রাখবো। দেন হচ্ছে আমরা যদি নেক্সট ম্যাথের দিকে তাকাই, নেক্সট ম্যাথে কি আছে, নেক্সট ম্যাথে যেটা বলেছে যে এখানে এটাও ডাইরেক্ট ফর্মুলা, আমরা হচ্ছে জানি যে সেক ইনভার্স এক্স যে আছে, সেক ইনভার্স এক্স, এটাকে যদি কিনা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাই হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট রিভার্স ম্যাথটা হচ্ছে, রিভার্সে আমরা কি করছি, তার মানে ওটাকে ইন্টিগ্রেট করে আমরা কি পাচ্ছি, ওটাকে ইন্টিগ্রেট করে আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানেও আসলে ক্যালকুলেশনে তেমন কিছু নাই, এটার অ্যান্সার ডাইরেক্ট হচ্ছে সেক ইনভার্স এক্স চলে আসবে। তো চলো এবার আমরা নেক্সট ম্যাথের দিকে তাকাই। নেক্সট ম্যাথ ট্যান ইনভার্স এক্স। সো এটাও আমরা যেহেতু আমরা সেক স্কোয়ারেরটা জানি, যেমন আমরা কি শিখেছিলাম, আমরা জানি হচ্ছে ডিফারেন্সিয়েশন যদি করি, আমরা যদি হচ্ছে ট্যান এক্স কে ডিফারেন্সিয়েট করি, আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ার এক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে ট্যান এক্স প্লাস সি। এখন দেখো কিন্তু প্রশ্নে দেওয়া আছে ট্যান স্কোয়ার এক্স, এটার কোনো ডিরেক্ট ফর্মুলা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু নর্মাল 9-10 এর ত্রিকোণমিতি ইউজ করে ম্যাথটা করে ফেলতে পারি। কিভাবে দেখো, আমরা এখানে কি লিখেছিলাম, এখানে লিখেছি হচ্ছে ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তো আমরা ছোটবেলায় 9-10 কি শিখেছি, আমরা শিখেছি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান কত 1। তাহলে ওই আইডিয়াটা জাস্ট এখানে ইউজ করো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। ঠিক আছে, জাস্ট একটু চেঞ্জ করে নিলাম। এই চেঞ্জ করে আমার লাভটা কি হলো, লাভ হচ্ছে আমরা একটু আগে শিখেছি যে সেক স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে কত হয়, সেক স্কোয়ার ইন্টিগ্রেট করলে হয় ট্যান এক্স, আবার 1 কে ইন্টিগ্রেট করলে কি কত হয় সেটাও আমরা আগের স্লাইডে শিখেছি। ঠিক আছে, আমরা দেখেছি সেটা শুধু, তাহলে আমাদের একবারে ম্যাথটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি ট্যান এক্স। ঠিক আছে, আর এখানে -1 ওকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, এটাকে পাবো মাইনাস এক্স, আর এখানে আসবে প্লাস সি। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ, ট্যান এক্স মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটাও খুবই নরমাল, তুমি হয়তো ভাবতে পারো যেখানে ইউভির কোনো ফর্মুলা লাগবে কিনা, কোনো দরকার নাই, নরমাল অ্যালজেব্রিক ক্যালকুলেশন করে কিন্তু ম্যাথটা তুমি সিম্পলিফাই করে ফেলতে পারো। কিভাবে, তাহলে এখানে দেখো 1/x আছে, এখানে x প্লাস 1/x, এখানে হচ্ছে dx। তাহলে এবার এটাকে তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে x আর 1/x কে যদি তুমি গুণ করো, খুব সহজে বুঝতে পারছো 1 চলে আসবে, আর 1/x আর 1/x কে যদি গুণ করো, সেক্ষেত্রে তুমি কি পাচ্ছ 1/x স্কোয়ার। তাহলে এবার তুমি যে এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলাটা শিখেছো সেটা জাস্ট ইউজ করো, দ্যাটস ইট, ম্যাথ শেষ। তাহলে এবার আমি যদি ক্যালকুলেট করি 1 কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো কি এক্স। ঠিক আছে, আমরা একটু ভেঙে ভেঙেও যদি তোমাকে দেখাই, যেমন এখানে হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে থাকবে হচ্ছে 1, আর এটাকে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার -2। যাও তোমাদের জন্য ভেঙে ভেঙে করে দিলাম। তারপর এখানে আমরা যদি ক্যালকুলেট করি 1 কে ইন্টিগ্রেট করলে ডাইরেক্ট এক্স চলে আসবে, এটা আমরা জানি, প্লাস এখানে এক্স টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হচ্ছে সেম জিনিসটা লিখতে হয়, লাস্টে প্লাস সি। তাহলে এটাকে ক্যালকুলেট কর, এখানে এক্স আসবে, উপরে কি আসবে এক্স টু দি পাওয়ার -1। ঠিক আছে, আর এখানে কি আসবে -1। তাহলে এখানে যেহেতু একটা -1 আসবে, আমি এখানে জাস্ট একটা মাইনাস সিম্বল দিয়ে দিই, আর লাস্টে প্লাস সি। তাহলে একটু ঠিকঠাক করে লিখি, তাহলে 1/x প্লাস সি। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। অলরাইট, তাহলে এরপর আমরা নেক্সট ম্যাথের দিকে তাকাই। ঠিক আছে, সো এই ম্যাথটাতে ওরা কি করেছে, সো এখানে যেটা হয়েছে যে সেক স্কোয়ার এ আছে, সো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম। যদি এখানে এ এর পরিবর্তে এক্স বা অন্য কোনো ভ্যারিয়েবল থাকতো, তখন কিন্তু আমাদের এখানে অন্য কিছু হয়তো চিন্তা করা লাগতো, বাট যেহেতু এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এখানে কিন্তু আর কোনো চিন্তা করার কোনো কিছু নেই। আমরা কনস্ট্যান্ট টার্মটাকে চাইলে কি করতে পারি, বাহিরে নিয়ে আসতে পারি। যেমন এখানে হচ্ছে সেক স্কোয়ার এ, আর এখানে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স যে আছে, আমরা এই কনস্ট্যান্ট টার্মটাকে হচ্ছে সোজা বাইরে পাঠিয়ে দিই। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে সেক স্কোয়ার এ ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স। আর আজকে পুরো ক্লাস জুড়ে অসংখ্যবার সেক স্কোয়ার এক্স এর আমরা ইন্টিগ্রেশনটা দেখেছি, তো এটা আশা করি তোমরা আগে থেকেই পারতা, এখন আরো ভালো মতো পারো। তাহলে এখানে হচ্ছে সেক স্কোয়ার এ, আর এখানে আসবে কি ট্যান এক্স প্লাস সি। ঠিক আছে, জাস্ট তাহলে এটাকে গুণ করে দিলেই হচ্ছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি।
অলরাইট। আচ্ছা, আর ভাইয়া কিন্তু ক্লাসে বারবার বলেছি যে লাস্টে কিন্তু অবশ্যই প্লাস সি লিখবা, আমি যদি ভুলে যাই তাও লিখবা, ঠিক আছে, এই ভুলটা যেন না হয়। অলরাইট, সো এবার নেক্সট ম্যাথের দিকে তাকাই। আমরা একটু আগে একটা ফর্মুলা শিখেছিলাম যে 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স, ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি শিখেছি, 2 রুট ওভার এক্স প্লাস সি। তো তোমার যদি এখনো ওই জিনিসটা মনে থাকে তাহলে হচ্ছে যে এটা আমি তোমাদের মুখস্থও রাখতে বলছিলাম, তাহলে সেক্ষেত্রে কি তুমি জাস্ট 1/3 একটা কনস্ট্যান্ট আছে ওকে বাইরে পাঠিয়ে দাও। তাহলে এখানে কিন্তু জাস্ট আমি যদি এই যে 1/3 এটাকে বাইরে পাঠিয়ে দিই তাহলে এখানে 2/3 চলে আসে, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2/3 রুট ওভার এক্স প্লাস সি, ঠিক আছে। তাহলে এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি বলেছে, tan x আছে, √2 cot x আছে, ওকে ফাইন। তাহলে আমরা যখনই এই ধরনের কোনো চ্যালেঞ্জেস ফেস করব আমরা একটা কাজ করতে পারি, সব সাইন কোসে ভাঙায় ফেলতে পারি, অথবা যেহেতু এরা একে অপরের কো-ফাংশন ফরম্যাটে আছে তাহলে কিন্তু এটা ক্যালকুলেট করা আরো ইজি। কিভাবে করবা চলো দেখি। তাহলে এখানে দেখো প্রথম কত প্রশ্নটা লিখি, এখানে আছে হচ্ছে tan x আর নিচে আছে cot x। আমরা একটু বুদ্ধিমত্তা দেখাই, আমরা হচ্ছে শুরু কনস্ট্যান্ট টার্মটা আছে 1 ডিভাইডেড বাই √2, ওকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে যাই, ফাইন। এবার তাহলে এখানে 1√2 থাকুক, ঠিক আছে। আর এই যে উপরে কি আছে tan x আর নিচে cot x কে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 1/tan x, আর এখানে হচ্ছে dx সাইনটা দিব। অলরাইট, সো এরপর আমরা নরমাল ক্যালকুলেশন 1/√2, ঠিক আছে। তাহলে এখানে আবার তাহলে কি আসবে, এখানে আসবে tan স্কয়ার x dx। এবং একটু আগে কিন্তু আমরা এই ম্যাথটা করেছি, আমরা tan স্কয়ার x যখন দেখেছিলাম আমরা বলেছিলাম যেটা ডিরেক্ট হয় তখন আমরা জানি না, বাট আমরা সেক্ষেত্রে যেটা করেছি আমরা sec স্কয়ার x মাইনাস 1 9-10 এর সেই ফর্মুলাটা ইউজ করেছি। সো আই গেস তোমরা বুঝতে পারছো যে ক্লাসের মধ্যে কিন্তু একটা সিনক্রোনাইজেশন আছে, যে তুমি আগের ম্যাথগুলো বুঝলে খুব সহজে পরের ম্যাথগুলো কিন্তু একটা কনক্লুশন ড্র করতে পারছো, ঠিক আছে। তাহলে এবার আমি হচ্ছে আবার সেই নর্মাল কাজ 1/√2 বাইরে থাকুক, sec স্কয়ার কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাচ্ছি, tan x পাচ্ছি, -1 কে ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি, -x পাচ্ছি, আর অবশ্যই লাস্ট একটা কি দিতে হবে, প্লাস সি দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত, অপশন ডি, ঠিক আছে। সো নেক্সট ম্যাথের দিকে যদি তাকাই, নেক্সট ম্যাথে কি বলেছি, ইন্টিগ্রেশন অফ √1 মাইনাস সাইন টুয়াইস এক্স ডিএক্স। সো এখানে √টা আমাদের একটু ভেজাল করতেছে, ওকে সামহাও একটু ভ্যানিশ করে দেওয়া দরকার। সো এই ক্ষেত্রে দেখো সাইন টুয়াইস এক্স এর কিন্তু আমরা একটা ফর্মুলা জানি, তাই না। তাহলে আমরা যেটা করতে পারি, একটু আগে সিমিলার একটা ম্যাথ দেখেছিলাম, আমরা যদি এবার একই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, যে 1 এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস, আমরা হচ্ছে সাইন টুয়াইস এক্স এর পরিবর্তে কি লিখবো, 2 সাইন এক্স কজ এক্স, ঠিক আছে। আর 1 মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। তো তাহলে এখানে একটা লাস্টে একটা প্লাস কজ স্কোয়ার এক্স লিখে দিই, লাস্টে ডিএক্স। তাহলে এবার যদি সিম্পলিফাই করি তাহলে এখানে কি আসবে, ইন্টিগ্রেশন অফ √, এখানে আসবে হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার, এখানে হচ্ছে ডিএক্স। সো বুঝতেই পারছি স্কোয়ার আর রুট কাটাকাটি করে দিব, কাটাকাটি করে দিলে এখানে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন অফ, এখানে পাবো সাইন এক্স মাইনাস কজ এক্স, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে এবার দেখো আমরা একটু ডিফারেন্সিয়েশন আবার একটু রিভিউ করি, আমরা একটু মনে করি যে আমরা কি শিখেছিলাম। আমরা শিখেছিলাম হচ্ছে যে আমরা যদি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করি, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পেয়েছিলাম, কজ এক্স। তাহলে এবার দুনিয়ার সবচেয়ে সহজ প্রশ্ন, তাহলে আমরা কজ এক্স কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে সাইন এক্স প্লাস সি, ঠিক আছে। সিটা আপাতত লিখলাম না। সিমিলার ভাবে তোমাকে যদি আমি আবার প্রশ্ন করি যে আমরা যদি কিনা হচ্ছে cos x কে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে এখানে হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে এখন কথা হচ্ছে যে আমি তাহলে মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে কি পাবো, আমি এখানে মাইনাস সাইন এক্স কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো, cos x প্লাস সি, ঠিক আছে। বাট এই যে আমি তাহলে এখন যদি শুধু সাইন এক্স এরটা জানতে চাই, সিম্পলি কি -1 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দিলেই হবে। তাহলে আমি যদি বোথ সাইডকে -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এইরকম কিছু একটা চলে আসবে, এটা প্লাস চলে আসবে ইভেনচুয়ালি। তাহলে এবার আমি জাস্ট এই মানগুলো বসাই, ঠিক আছে। তাহলে সাইন এক্স কে যখন আমি ইন্টিগ্রেট করবো আমি কি পাবো, সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে আমি পাবো মাইনাস কজ এক্স, এখানে মাইনাস আছে, কজ এক্স কে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো, শুধু সাইন এক্স পাবো, ঠিক আছে। দেন লাস্টে একটা প্লাস সি, বা এটাকে আমি একটু ভদ্র করে যদি লিখি, মাইনাস কমন নেই তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। সো এখন তাহলে তোমরা কি বলবা, এটার অ্যান্সার আসবে অবশ্যই অপশন সি। বাট এখানে ছোট্ট একটা কিন্তু বলে রাখি, অপশন সি কারেক্ট অ্যান্সার, এখানে কোনো ডাউট নাই। বাট এটার আরেকটা অ্যান্সারও কিন্তু হতে পারে, ঠিক আছে। আরেকটা অ্যান্সার কিভাবে হতে পারে, নর্মালি তুমি চিন্তা করে দেখো, ভাইয়া যদি কিনা একটা ছোট্ট কাজ করতাম, এই যে সাইন স্কোয়ার এক্স আর এই যে কজ স্কোয়ার এক্স, আমি যদি প্রথমে সাইন স্কোয়ার এক্স না লিখে প্রথমে যদি আমি কজ স্কোয়ার এক্স লিখতাম আর শেষে যদি আমি সাইন স্কোয়ার এক্স লিখতাম, আমার কি কোনো ভুল হতো, অবশ্যই না, একই কথা না। তাহলে সেক্ষেত্রে দেখো আমি যদি অল্টারনেট রুলটা আবার বলি, এই যে সাইন এক্স আর কজ এক্স আছে, এখানে কি সাইন এক্স মাইনাস কজ এক্স না লিখে আমরা কি লিখতাম, কজ এক্স মাইনাস সাইন এক্স। বা ইভেন ইফ আমরা 9-10-এও শিখেছি এই জিনিসটা, যে আমি যদি আলাদা করে একটু নোট আকারে লিখি, আমরা 9-10-এও শিখেছি যে a প্লাস বি হোল স্কোয়ার যা কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার কিন্তু একই কথা।
সো এই আইডিয়া ব্যবহার করে তখন আমরা কি বলতে পারতাম, আমি বলতে পারতাম যে cos x মাইনাস sin x হোল স্কয়ার, তার মানে এখানে আসতো কি cos x মাইনাস sin x, আর cos কে ইন্টিগ্রেট করলে কি হয় শুধু sin। ঠিক আছে, আমি পাশে এটা একটু লিখে দিই এই লাইন থেকে। ঠিক আছে, অল্টারনেটটা যদি আমি পরের লাইন থেকে লিখে দিই, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ কি হবে, এখানে হবে হচ্ছে cos x মাইনাস sin x, আর এখানে হবে হচ্ছে একটা dx। এবার আমি যদি কিনা জাস্ট ভ্যালুগুলো বসাই, cos কে ইন্টিগ্রেট করলে কি হয়, cos কে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে sin x, আবার এখানে হচ্ছে মাইনাস দিব। ঠিক আছে, sin x কে ইন্টিগ্রেট করলে কি হয় মাইনাস cos x, তাহলে সেই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে একটা কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস cos x প্লাস c। তুমি যদি একটু অপশন বি এর দিকে লক্ষ্য করে দেখো, এটাও কিন্তু সেম জিনিস। সো আমাদের মাঝে মধ্যে একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে, বাট হোপফুলি সাধারণত একটা অপশনই কারেক্ট থাকে, হয়তো ওরা একটু জাস্ট চেক করার জন্য দুটো অপশনই দিয়েছিল। সো এটা আসলে আমাদের অত বেশি কনসার্ন হওয়ার দরকার নেই, ঠিক আছে, বাট একটু মাঝে মধ্যে আমরা কেয়ারফুল থাকবো যে অল্টারনেট কোনো অপশন থাকতে পারে কিনা। অলরাইট, সো এবার আমরা যদি এই ম্যাথের দিকে তাকাই, এটাও আসলে করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে হচ্ছে অল ডি সেক স্কয়ার আছে যেটা আমরা জানি, ট্যান স্কয়ার আছে যেটা আমি জানি না, কিন্তু ট্যান স্কয়ারকে আমি কি করতে পারি, ওই যে অলরেডি শিখেছি সেক স্কয়ার মাইনাস 1 লিখতে পারি, অঙ্ক শেষ। চলো করি। তাহলে এখানে কি আছে, ইন্টিগ্রেশন অফ, এখানে হচ্ছে সেক স্কয়ার থেটা মাইনাস, দেন আমি ট্যান স্কয়ার থেটার জায়গায় কি লিখবো, আমি লিখবো সেক স্কয়ার থেটা মাইনাস 1, কিন্তু এখানে মাইনাসটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, দেন এই পুরো জিনিসটাকে আমি ডিফারেন্সিয়েট করব থেটার রেসপেক্টে। তাহলে এখানে ইন্টিগ্রেশন থাকলো, বোঝাই যাচ্ছে সেক স্কয়ার কাটা, শুধু 1 থাকছে, তার মানে এটা দুনিয়ার সবচেয়ে সহজ ম্যাথগুলোর একটা, ইন্টিগ্রেট করলে কি আসবে থেটা, এজন্য ওরা অপশনও দিয়েছে থেটা, কিন্তু এই ভুলটা করা যাবে না কারণ অপশন এ তে আছে থেটা প্লাস সি। সো ওরা এই ছোটখাটো কাজগুলো করে যাতে আমরা কনফিডেন্টলি ভুল করতে পারি, বাট বি কেয়ারফুল, কনফিডেন্টলি কিন্তু ভুল করা যাবে না। অলরাইট, সো চলো এবার নেক্সট ম্যাথে যাই। সো নেক্সট ম্যাথটাও খুব সহজ। নেক্সট ম্যাথে কি করেছে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস cos twice x dx। সো আমরা হচ্ছে অলরেডি জানি এটা একদম ডাইরেক্ট ত্রিকোণমিতির ফর্মুলা। সো আমি যদি ডাইরেক্ট ত্রিকোণমিতির ফর্মুলা এখানে ইউজ করি, ইন্টিগ্রেশন অফ, এখানে হচ্ছে 2 sin স্কয়ার x আর এখানে হচ্ছে dx। তাহলে এবার এটা যদি আমি একটু ভদ্র বানাই, তাহলে কি আসবে, এখানে ইন্টিগ্রেশন আসবে, এখানে আসবে রুট ওভার 2, আর এখানে কি আসবে sin x dx। ঠিক আছে, তাহলে এই রুটটাকে হচ্ছে আমি সামনে পাঠিয়ে দিই, রুট 2 কে সামনে পাঠিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে sin x dx। আর অলরেডি আমরা একটু আগেই শিখেছি যে sin x কে যদি আমি ইন্টিগ্রেট করি সেটা কি আসে মাইনাস cos x। ঠিক আছে, সো মাইনাস cos x এর ক্ষেত্রে তাহলে আমরা যেটাকে এখানে কনক্লুড করতে পারি মাইনাস, আর এখানে হচ্ছে cos x প্লাস c, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস। সো আজকের ক্লাসে কিন্তু টাইপগুলো সবচেয়ে ইজি, ঠিক আছে, আমরা এরপরে আরো কমপ্লেক্স কমপ্লেক্স সিনারিও দেখবো পরের ক্লাসগুলোতে। আজকের ক্লাসে মূলত আমরা কি করলাম, টাইপ 3 তে আমরা দেখলাম যে এখানে কোনো গ্যাঞ্জাম নাই, তুমি জাস্ট ডিফারেন্সিয়েশন যদি পারো তার এন্টি ডেরিভেটিভ মানে রিভার্স ফর্মুলাটা ইউজ করলে কিন্তু আমাদের টাইপ 1টা হয়ে যাচ্ছে, টাইপ 3টা হয়ে যাচ্ছে। আর টাইপ 1 আর টাইপ 2 তে আমরা মূলত সাবস্টিটিউট করেছি যে না নরমালি হয়তো আমি ম্যাথগুলো করতে পারছি না, বাট আমি যদি কিছু একটা সমান জেড ধরে নেই তাহলে কিন্তু ডাইরেক্ট ফর্মুলা চলে আসে, মানে তখন ম্যাথগুলো টাইপ 3 এর মতো চলে আসে। ঠিক আছে, আর টাইপ 1 হচ্ছে একটা এক্সক্লুসিভ শর্টকাট, মানে ওটা টাইপ 2 এরও একটা বলতে পারো শর্টার ভার্সন, যেখানে তোমার কিচ্ছু করা লাগবে না, জাস্ট কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ দিয়ে দিবা। সো মোটামুটি সিম্পল ম্যাথগুলি আজকে আমরা করলাম, বাট পরের মাস্টার ক্লাসগুলোতে আমরা আরো অ্যাডভান্স টপিক দেখবো। সবার জন্য শুভকামনা থাকলো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।